প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে উদ্ভিদের জীবন আছে। এ কারণে উদ্ভিদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। উদ্ভিদ কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তবে সব উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। শুধুমাত্র যেসব উদ্ভিদ সবুজ তারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। আমাদের চারপাশে যেসব উদ্ভিদ আমরা দেখতে পাই, যেমন ধরো আম, জাম, গোলাপ গাছ, বট গাছ, কচুরিপানা, মস, এগুলো সব উদ্ভিদই কিন্তু সবুজ এবং এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তার মানে যেসব উদ্ভিদ সবুজ এরা হলো স্বভোজী উদ্ভিদ। স্বভোজী মানেই হলো নিজেদের খাবার এরা নিজেরা তৈরি করতে পারে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো উদ্ভিদ আসলে কিভাবে খাদ্য তৈরি করে? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া আসলে কি, কিংবা এরা আসলে কি ধরনের খাবার তৈরি করে? উদ্ভিদের খাদ্য তৈরির পুরো প্রক্রিয়াটি কিন্তু বেশ চমৎকার। আমরা আজকের পাঠে এ সম্পর্কেই শিখব। তাহলে চলো এক নজরে দেখে নিই আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। আজকের পাঠ শেষে আমরা উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে তা ব্যাখ্যা করতে পারবো। চলো তাহলে দেখি উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। প্রতিটি জীবেরই শক্তি প্রয়োজন হয়, কিন্তু এই শক্তি আমরা কোথা থেকে পাই, অর্থাৎ আমাদের শক্তির উৎস কি? দেখো, আমরা মূলত খাবার খাই এই শক্তি পাওয়ার জন্যই, অর্থাৎ আমাদের খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হলো খাদ্য থেকে প্রয়োজনীয় শক্তি পাওয়া, যাতে আমরা চলাফেরা করতে পারি, বেঁচে থাকতে পারি। তো মানুষ সহ অন্যান্য পশু পাখি কি ধরনের খাবার গ্রহণ করে? ধরো আমরা ভাত খাই, মাছ, মাংস, সবজি বা ফলমূল খাই। আবার অনেক প্রাণী আছে যারা তৃণভোজী, অর্থাৎ এরা বিভিন্ন ধরনের লতাপাতা, ঘাস এসব খেয়ে বেঁচে থাকে। যেমন গরু সাধারণত ঘাস খায়। এদের খাবার মূলত গাছ থেকেই আসে। আমরা যেসব খাবার খাই সেগুলো কি আমরা নিজেরা তৈরি করতে পারি? যেমন মনে করো আমরা বিভিন্ন ধরনের ফল খাই, ফল থেকে আমরা শক্তি পাই। এই ফল আমরা কোথা থেকে পাই? বিভিন্ন ধরনের ফল আসে বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে। কিন্তু চিন্তা করে দেখো, আমরা কি এমন কিছু উৎপাদন করতে পারি যা থেকে আমরা সরাসরি শক্তি পাই? না, আমরা কিন্তু এমন কিছু উৎপাদন করতে পারি না। খাদ্যের জন্য, অন্য কথায় শক্তির জন্য, আমাদেরকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। উদ্ভিদ থেকেই আমরা খাবার পাই। শুধু মানুষ না, অন্যান্য প্রাণীও উদ্ভিদ থেকে খাবার পায়। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যে শক্তির প্রয়োজন, তার জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকেই আমরা আমাদের বিভিন্ন খাদ্যের যোগান পাই, যা থেকে আমরা শক্তি পাই। কিন্তু এখন তাহলে নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আসবে, সেটি হলো উদ্ভিদ কোথা থেকে খাবার পায়? আমরা যেমন আমাদের খাবারের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ কিন্তু তা না। তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। অর্থাৎ উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে শক্তি, তা তারা নিজেরাই তৈরি করে নিতে পারে। আমরা জানি পৃথিবীর সব শক্তির উৎস হলো সূর্য। সূর্যের আলোই পৃথিবীর সমস্ত শক্তির উৎস। কিন্তু আমরা এই সূর্যের আলো কাজে লাগিয়ে সরাসরি শক্তি উৎপন্ন করতে পারি না। অন্যদিকে উদ্ভিদ এই কাজটিই করতে পারে। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং সরাসরি শক্তি উৎপন্ন করতে পারে। এটি যে নির্দিষ্ট প্রক্রিয়ায় হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ অর্থাৎ যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাকেই সালোক সংশ্লেষণ বলা হয়। সালোক কথাটির মানেই হলো আলোর সাথে সম্পর্কিত। আলোর সাথে সম্পর্কিত। একমাত্র সবুজ উদ্ভিদই সূর্যের আলো থেকে সরাসরি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। এখন দেখো, আমি একটু আগেই বলেছি যে শুধুমাত্র সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু তাহলে চিন্তা করে দেখো তো, কেন? যেহেতু যে কোনো সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ করতে পারে, তার মানে উদ্ভিদের সবুজ হওয়ার সাথে সালোক সংশ্লেষণের কোনো সম্পর্ক আছে। ঠিক তাই, সালোক সংশ্লেষণের সাথে উদ্ভিদের সবুজ অংশের সম্পর্ক আছে। উদ্ভিদের সবুজ অংশেই মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া চলতে থাকে। তার মানে বুঝতেই পারছো, উদ্ভিদের সবুজ অংশের কোনো একটি উপাদানের কারণেই সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে। উদ্ভিদের পাতায় সাধারণত উদ্ভিদের সবুজ অংশ হয়। উদ্ভিদের পাতায় প্লাস্টিড থাকে। এদের মধ্যে সবুজ প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে এক ধরনের পদার্থ থাকে যাকে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিলই উদ্ভিদের খাদ্য তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান।
ক্লোরোফিলের সাহায্যেই মূলত সালোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ পাতায় খাদ্য তৈরির প্রক্রিয়া চলতে থাকে। তবে শুধু ক্লোরোফিল এবং সূর্যের আলো না, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের মাটি থেকে পানি সংগ্রহ করতে হয়। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বাতাস থেকে উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করতে হয়। আমরা জানি দিনের বেলায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। মূলত উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস কাজে লাগে। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়, এই কাজটি হয় মূলত উদ্ভিদের পাতায়। উদ্ভিদের পাতাকেই সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে গণ্য করা হয়। কিন্তু একটু চিন্তা করে দেখো তো, কেন পাতাকে সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে গণ্য করা হয়? পাতাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে গণ্য করার একটি কারণ হল অধিকাংশ উদ্ভিদের পাতাই সম্প্রসারিত হয়, অর্থাৎ এরা চ্যাপ্টা এবং বিস্তৃত থাকে। উদ্ভিদের পাতা সম্প্রসারিত হওয়ার কারণে এরা বেশি পরিমাণে সূর্যালোক এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করতে পারে। এ কারণে উদ্ভিদের পাতাকেই সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত স্থান হিসেবে গণ্য করা হয়। আবার যেহেতু অধিকাংশ উদ্ভিদেরই সবচেয়ে সবুজ অংশ হলো পাতা, এ কারণে উদ্ভিদের পাতাই সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান ক্লোরোফিলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ উদ্ভিদের পাতাগুলোতে ক্লোরোপ্লাস্টের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করার জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। যেহেতু পাতায় ক্লোরোফিলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এ কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত পাতায় ঘটে থাকে। আবার উদ্ভিদের পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র কি? মূলত পত্ররন্ধ্র হলো উদ্ভিদের পাতার গায়ে অবস্থিত খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যার মাধ্যমে উদ্ভিদ বাইরে থেকে কোনো কিছু গ্রহণ করতে পারে, আবার বাইরে কোনো কিছু ত্যাগ করতে পারে। এ কারণে উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণের গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে থাকে। এখন একটু চিন্তা করো তো, গ্যাসীয় পদার্থের আদান প্রদান বলতে আসলে আমরা এখানে কি বোঝাচ্ছি? দেখো, আমরা জানি উদ্ভিদ দিনের বেলায় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আবার বাতাসে অক্সিজেন ত্যাগ করে। অর্থাৎ সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এসব গ্যাসের আদান প্রদান করতে হয়। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র বা এরকম ছোট ছোট ছিদ্র থাকার কারণে এসব গ্যাসীয় পদার্থের আদান প্রদান খুব সহজে ঘটতে পারে। এ কারণেই মূলত উদ্ভিদের সবুজ পাতায় সালোক সংশ্লেষণ ঘটে থাকে। এখন তাহলে চলো দেখি সালোক সংশ্লেষণ কিভাবে ঘটে। উদ্ভিদ তার শেকড়ের সাহায্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। স্থলজ উদ্ভিদ, অর্থাৎ যেগুলো মাটিতে জন্মে, সেসব উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে। কিন্তু উদ্ভিদ মাটি থেকে পানি কিভাবে শোষণ করে? মূলত উদ্ভিদের মূলরোম এই কাজটি করে থাকে। মূলরোমের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে। আবার কিছু কিছু সবুজ উদ্ভিদ আছে যেগুলো পানিতে নিমজ্জিত থাকে, অর্থাৎ এগুলো পানিতে জন্মে, পানিতে ভেসে থাকে বা পানিতে নিমজ্জিত থাকে, অর্থাৎ ডুবে থাকে। এসব উদ্ভিদ যেগুলো পানিতে নিমজ্জিত থাকে, সেগুলো তাদের দেহতল দিয়ে পানি সংগ্রহ করতে পারে। তাহলে স্থলজ উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, আর নিমজ্জিত উদ্ভিদ দেহতল দিয়ে পানি গ্রহণ করতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করার জন্য এই পানি উদ্ভিদের কাজে লাগে। সালোক সংশ্লেষণের জন্য আবার উদ্ভিদের সূর্যের আলো প্রয়োজন হয়। আলোর প্রধান উৎস হলো সূর্য। এজন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সাধারণত সূর্যের আলোতে, অর্থাৎ দিনের বেলায় ঘটে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় আরেকটি উপাদান হলো কার্বন ডাই অক্সাইড। আমরা তো জানি উদ্ভিদ দিনের বেলা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। মূলত সালোক সংশ্লেষণের জন্যই উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত পাতায় ঘটে। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করে, আর পাতার ভেতরে থাকে ক্লোরোফিল। এটি সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন দেখো, এই সবগুলো উপাদান, অর্থাৎ মাটি থেকে শোষণ করা পানি, পাতায় অবস্থিত ক্লোরোফিল এবং বায়ুমণ্ডল থেকে পাওয়া কার্বন ডাই অক্সাইড, এই সবগুলো উপাদান মিলে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। তো উদ্ভিদ কি ধরনের খাদ্য উৎপন্ন করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। এই গ্লুকোজই হলো উদ্ভিদের শক্তির প্রধান উৎস। তবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শুধু যে গ্লুকোজই উৎপন্ন হয় তা কিন্তু নয়।
এর সাথে সাথে কিছু অক্সিজেন এবং কিছু পানিও উৎপন্ন হয়। আমরা তো জানি যে উদ্ভিদ দিনের বেলায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। দেখো, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, মূলত উদ্ভিদ এটাই বায়ুমণ্ডলে ত্যাগ করে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি ঘটে একে যদি আমরা বিক্রিয়ার সাহায্যে দেখাই তাহলে কি হয় দেখো, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আবার মাটি থেকে পানি শোষণ করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি এরা বিক্রিয়া করে, আর এই বিক্রিয়া ঘটে সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ দিনের বেলায়। আবার অন্যদিকে এই বিক্রিয়া ঘটে পাতার ক্লোরোফিলের সাহায্যে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ, যা থেকে মূলত উদ্ভিদ শক্তি পায়। এবং এই প্রক্রিয়ায় গ্লুকোজের সাথে সাথে কিছু অক্সিজেন উৎপন্ন হয়, যেগুলো উদ্ভিদ বায়ুমণ্ডলে ত্যাগ করে, আবার কিছু পানিও উৎপন্ন হয়। তাহলে দেখো, আবারও বলছি, সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করা কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে শোষণ করা পানি বিক্রিয়া করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে, একই সাথে কিছু অক্সিজেন এবং পানি উৎপন্ন করে। তবে এই সম্পূর্ণ ঘটনা কিন্তু একবারে ঘটে না। পুরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুটি আলাদা আলাদা পর্যায়ে সম্পন্ন হয়। এই আলাদা আলাদা পর্যায়ের একটি হলো আলোক পর্যায়, আর অন্যটি হলো অন্ধকার পর্যায়। নাম দেখে হয়তো ধারণা করতে পারছো যে সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে সূর্যের আলো অবশ্যই লাগবে, অন্যদিকে অন্ধকার পর্যায়ে সূর্যের আলো ছাড়াই এই প্রক্রিয়া চলতে পারে। সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা আলোক পর্যায়েও কিছু ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন করে, তাকেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। উদ্ভিদ বেঁচে থাকার জন্য খাদ্য তৈরি করতে পারে, আবার অন্যান্য প্রাণীর খাবারেরও যোগান দিতে পারে। উদ্ভিদ খাদ্য উৎপাদন করে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। দিনের বেলায় উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মাটি থেকে পানি গ্রহণ করে এবং পাতার ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে, খাদ্য হিসেবে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ মূলত মাটি থেকে পানি শোষণ করে, যা কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের পাতায় পৌঁছায়। তারপর সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন করে। এভাবেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আবার অন্যান্য প্রাণীরও খাদ্যের যোগান দেয়। তাহলে আজকে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করলাম। এখন একটু দেখি চলো আমাদের মনে আছে কিনা আমরা এতক্ষণ কি কি শিখলাম। প্রথমে দেখো, এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। উদ্ভিদের পাতার কোন অংশ সালোক সংশ্লেষণে অংশ নেয়? আমরা একটু আগেই দেখলাম যে মূলত উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ ঘটে। উদ্ভিদের পাতায় অবস্থিত সবুজ প্লাস্টিড এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নেয়। সবুজ প্লাস্টিডকে কি বলা হয় তোমাদের কি মনে আছে? সবুজ প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোফিল নামক এক ধরনের পদার্থ, যেটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদকে খাদ্য তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ মূলত এই সবুজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের কারণে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। আবার দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হয় তা কি মনে আছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে। তো কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মূলত গ্লুকোজ উৎপন্ন হয়। এই গ্লুকোজ থেকেই উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী শক্তি পায়। তবে গ্লুকোজ ছাড়াও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মূলত গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়। তাহলে দেখো, আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকের পাঠে আমরা উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে তা শিখেছি। আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। All the students of class 8, welcome back to another session of Amar Ghore Amar School. Today we are going to study English paper 2.
Unit 6. Infinitive, gerund and participle. Before starting today's lesson, let us go through the learning objectives of today's class. So, the learning objectives for today are Introduction to infinitives, gerunds and participles, and usage of infinitives, gerunds and participles. So, by now we know that we are going to study 3 topics today: infinitives, gerund and participle. So, let us begin our lesson with a quick reading activity. So what does this activity say? It says, read the text below and notice the underlined words. So, according to the text, we are supposed to read the given content and pay special attention to the words which are underlined. So, let us read the content now. Mr. Kamal is a reporter of a newly published English newspaper. His job is to collect news about various cultural events. Collecting news is sometimes very challenging, that involves visiting spots and talking to people. Reporting also requires the skill of writing in a convincing style to give a realistic picture of the event covered. While writing the report, Mr. Kamal has to pay attention to 3 questions: what, when, and how. Giving a complete but brief account of an event requires constant practice. It is also important to present the most important information in the introductory paragraph. This enables the reader to have the most important message at first while going through a piece of report. I hope all of you have noticed the underlined words very carefully. So, now to kill the curiosity, why did we pay extra special attention to the words which are underlined? There must be some reason, right? Well, yes, of course there is. Because we have to perform a fun activity based on this. So what we're supposed to do is pair up with one of our classmates and discuss the following questions. Which questions? Well, the questions are: what functions do the underlined words play? Next one, which of the underlined words function as adjectives? Next question, which of the underlined words function as nouns? And the last question, which of the underlined words function as verbs? I hope all of you are done discussing the questions with your fellow classmates. Now, let us look at the following explanation to check our understanding so far. To answer the previously asked questions, let us first see what are they and how do they function. All the underlined words in the above text are formed from verbs, but they are not used alone as action words in the above sentences. Instead, they function as either nouns, adjectives, or adverbs. Now, there are some underlined words which end in ing and function as noun. They are known as gerund. Like, for example, collecting news is very challenging.
reporting also requires skill of writing. So here the underlined words that are collecting, challenging, reporting and writing, these are all used as noun and they are called gerund. Again, there are some other underlined words that end in ing, which is present participle, or ed, d, t, en and n, which are past participle. Now, these words function as adjectives, describing or modifying nouns and are known as participles. For example, Mr. Kamal is a reporter of a newly published English newspaper. That involves visiting spots. So here, the underlined words published and visiting are used as participles. The first word, published, is used as past participle and visiting is used as present participle. Again, you will find examples of another type of underlined words having base forms of verbs with to. Now, usually they function as nouns, although they can also function as verbs. These verbs are called infinitives. For example, it is also important to present the most important information. This enables the reader to have the most important message. Now, here the underlined words to present and to have are used as infinitives. Well, now that we have learned what infinitives, gerunds and participles are, let us do a quick exercise to see how much we have understood so far. So, what are we required to do? In each of the following sentences, identify the underlined word or words as a gerund, participle or infinitive. So, what is our job here? We are supposed to read each line given and once again notice the words which are marked or underlined. Then we have to categorize the underlined words into three groups: gerund, participle and infinitive. So, we are going to read each sentence first and then try to classify the underlined words into the three categories. The first one, Xenia said the best place to go on Friday is the zoo. Second, the plan accepted by the committee involves a development goal. Third, getting up early in the morning is sometimes a challenge. Number 4, one of my favorite hobbies is swimming. Number 5, passing this test with good grades will make me happy. Next one, economics is an interesting field of study. Then, they have closed the library to repair all the broken shelves. And finally, I'm working hard to achieve good grades in English. Well, I'm pretty sure all of you have come up with the solution by now, and hopefully most of them are correct. So, here's
how we are going to check the answers. We will call out the marked words and then designate them their categories. Starting with number 1, Xenia said the best place to go on Friday is the zoo. Here, the marked word is to go, which is an infinitive. Second one, the plan accepted by the committee involves a development goal. The marked word being participle. Next, getting up early in the morning is sometimes a challenge. Here, the marked word is getting up, which is a gerund. Moving on, one of my favorite hobbies is swimming. Swimming is a gerund. Then, passing this test with good grades will make me happy. Passing is also a gerund. Next one. Economics is an interesting field of study. Here, interesting is a participle. Moving on, they have closed the library to repair all the broken shelves. Here, broken is also a participle. And coming to the last one, I'm working hard to achieve good grades in English. Here, to achieve is an infinitive. Now that we have learned what is what, let us focus on participles in more detail. Just like the last time, we are going to start with a quick and interesting activity. Let us see what the activity is. Bobby and his mother are at his sister's wedding. His mother seems worried and keeps asking him questions. Read the dialogue between Bobby and his mother and notice the underlined words. So, let us read the conversation now. And while reading the conversation, please pay attention to the underlined words. Bobby: isn't it wonderful, Mother? Seema is getting married today. Mother: yes, it is. Bobby: aren't you excited? Mother: yes, this is a very exciting event indeed. But I'm also a bit worried. What if something goes wrong? Bobby: come on, Mother. Why does such worrying thoughts come to your mind? Mother: I don't know. Well, where is your father? I hope everyone has followed the conversation attentively and paid extra attention to the underlined words. Based on the dialogue, please discuss the following questions with your partner as a pair. The questions are: what kind of words are the underlined words made from? The next question: what function does each underlined word play in the sentence? Verb or adjectives? And the final question: what are these words known as? So, everyone, ready with the solution? Let us start discussing the answers now. Number 1. What kind of words are the underlined words made from? Well, the underlined words are examples of participle. Number 2. What function does each underlined word play in the sentence? Verb or adjectives? Well, the underlined words are formed from a verb, but they're acting as adjectives. And the last question:
What are these words known as? These types of words are called participles. Now, one important thing that we need to remember is that the above dialogue contains examples of two types of participles. The present participle, which is ending with ing, and the past participle, which is usually ending with ed, d, t, en, or n. Let us see few examples to get things more clear. The present participle words are like boring, interesting, confusing, amazing, and the past participle words are like bored, interested, confused, amazed. So, now that we know what the present and past participles are, let us look at some of the examples of the participle form and how they are generally used in a sentence. Let us first see how the present participles are used. The movie was very boring. That book was so interesting. His message was a bit confusing. What an amazing speech. Moving on to the past participle, they are usually used in a sentence like, why do you look so bored? She is very interested in music. I feel quite confused. We were quite amazed to see her. I think it will be great to do another exercise. What do you think? So, let's do it. The exercise says practice using present or past participles in the following sentences. Choose the right participle from the bracket to complete each sentence below. So, let's begin with number 1. Kamal was blank by the news. The options of the participles are annoying and annoyed. Next one. We found that the instructions were blank. Options of the participles are confusing or confused. Next. It's an blank story. You should read this. The options are amusing, amused. Number 4. I'm not really blank in basketball. Options of the participles are interesting, interested. Moving on. Do you feel blank about exams? The options are worrying, worried. Next one. Young children are often blank of ghosts. The options of the participles being scaring, scared. Next one. The stranger gave a blank news to all of us. The options are surprising, surprised. And the last one. The defeat in the football match was so blank that we could not say a word for hours. Options being shocking, shocked. I think we know the answers already, don't we? So, let us see if we are correct. Number 1. Kamal was annoyed by the news. Number 2. We found that the instructions were confusing. Number 3. It's an amusing story. You should read this. Next. I'm not really interested in basketball. Then, do you feel worried about exams?
Moving on. Young children are often scared of ghosts. Next, the stranger gave a surprising news to all of us. And the last one, the defeat in the football match was so shocking that we could not say a word for hours. Let us do a quick recap and see what have we learned so far. We have learned the introductory idea about infinitives, gerund and participles, and detailed knowledge about participles and its various usage. So finally we have arrived at the end of today's lesson. Any guesses what do we have next? That's right, it's homework time. Let us see what is our homework. Complete each pair of sentences with the correct form of the same verb once as a present participle and once as a past participle. The verbs are given in the box. Number 1, I hurt my leg, blank, football. Bridge is a card game, blank, by 4 people. Verb to be used, play. Number 2, I have spent the whole morning, blank, an essay. Verb to be used, write. On the wall was some slogans, blank, in big letters. Verb to be used, write. Next, the police caught the burglar, blank, into a house. Careful, there is a lot of blank glass on the floor. The verb to be used, break. And we have arrived at the end of today's class. We will continue with the remaining topics in the following classes to come. So stay healthy, stay safe, and do your homework. See you next time. The homework given in today's class needs to be answered in the respective notebook for the subject. Once the school reopens, you must submit the same to your subject teacher for evaluation. This marks will be considered for your continuous evaluation and contribute to your final performance. Hope you stay healthy and safe. Follow the rules set out by the government, stay at home, and follow the health protocols listed out by the health department. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের বাচ্য এবং বাচ্যের পরিবর্তন এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আজকের এই ক্লাসের শিক্ষণফল। এই ক্লাস থেকে আমরা যা শিখব তা হচ্ছে বাচ্য, বাচ্যের প্রকারভেদ এবং বাচ্য পরিবর্তনের নিয়ম। শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রথমে কতগুলো বাক্য খেয়াল করব। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। আমার যাওয়া হলো না। আমরা এখানে 3টা বাক্য পেয়েছি। তাহলে উপরের 3টি বাক্যের প্রথম বাক্যে কর্তা, দ্বিতীয় বাক্যে কর্মের এবং তৃতীয় বাক্যে ক্রিয়ার প্রাধান্য পেয়েছে। আমরা যে 3টি বাক্য পেয়েছি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে প্রাধান্য পেয়েছে কর্তার অর্থাৎ রবীন্দ্রনাথের। দ্বিতীয় বাক্যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ম অর্থাৎ গীতাঞ্জলি এটি এখানে খুব গুরুত্ব পেয়েছে। এবং তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি আমার যাওয়া হলো না, এখানে যাওয়া ক্রিয়াটি সর্বাধিক গুরুত্ব পেয়েছে। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। এই যে আমরা আগে যে 3টি বাক্য দেখেছি, সেখানে 3টি বাক্যে 3টি বিষয়ের প্রাধান্য আমরা যেমন লক্ষ্য করেছি, তাহলে এই যে বিভিন্ন রকমের যে প্রকাশ ভঙ্গি, এটি হচ্ছে বাচ্য। বাচ্য প্রধানত 3 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। প্রথমে আমরা দেখছি কর্তৃবাচ্য কাকে বলে। যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে। তাহলে আমরা আবার একটু জেনে নিচ্ছি, যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হচ্ছে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হচ্ছে, সেই বাক্যকে আমরা বলছি কর্তৃবাচ্য। যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা দিয়েছি,
ছাত্ররা অঙ্ক করছে, ঐতিহ্য ছবি আঁকছে। তাহলে এখানে ছাত্ররা এবং ঐতিহ্য এখানে দুটো বাক্যের দুটো কর্তা। এই দুটো কর্তা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে এবং অঙ্ক করছে বা ছবি আঁকছে, এই যে করছে এবং আঁকছে এই বিষয়টি কিন্তু কর্তার অনুসারী হচ্ছে। অর্থাৎ আমরা যে সংজ্ঞা জেনেছি যে কর্তার প্রাধান্য রক্ষিত হবে এবং ক্রিয়া কর্তার অনুসারী হবে, সেটি যথাযথভাবেই হয়েছে। এটির যে বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি প্রযুক্ত হয়। কর্তৃবাচ্যে কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি প্রযুক্ত হয়। শিক্ষার্থীরা, উদাহরণ হিসেবে আমরা দেখছি শিক্ষক ছাত্রদের পড়ান, রোগী পথ্য সেবন করে। কর্মবাচ্য, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। শিক্ষার্থীরা, আমি আবার একটু বলছি, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, আমরা আগে দেখেছি যেখানে ক্রিয়াপদ কর্তার অনুসারী হচ্ছে সেটাকে আমরা বলছি কর্তৃবাচ্য। তাহলে কর্মবাচ্য হচ্ছে যেখানে কর্মের সাথে ক্রিয়ার একটি সম্পর্ক রক্ষিত হচ্ছে, তাকে কর্মবাচ্য বলে। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। এটির যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি। কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গের ব্যবহার ও ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়। শিক্ষার্থীরা, যেমন আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়, চোরটা ধরা পড়েছে। কখনো কখনো কর্মে দ্বিতীয় বিভক্তি হতে পারে, যেমন আসামিকে জরিমানা করা হয়েছে। তাহলে আসামিকে জরিমানা করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিভক্তির ব্যবহার হয়েছে। ভাববাচ্য, যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। তাহলে আমরা আবার এখানে দেখে নিচ্ছি যে বাক্যে কোনো কর্ম থাকে না এবং যেখানে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয় তাকে আমরা বলছি ভাববাচ্য। ভাববাচ্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, ভাববাচ্যের ক্রিয়া সবসময় নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয়। যেমন আমার খাওয়া হলো না, এখানে আমরা দেখছি কর্তায় ষষ্ঠী বিভক্তি এবং শেষে এটা হচ্ছে নাম পুরুষের ক্রিয়া। আমরা বলছি আমাকে এখন যেতে হবে, এখানেও আমরা দেখতে পাচ্ছি কর্তায় দ্বিতীয়া বিভক্তি প্রযুক্ত হয়েছে। তোমার দ্বারা এ কাজ হবে না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্তায় তৃতীয়া বিভক্তি ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা, কখনো কখনো ভাববাচ্যের কর্তা উহ্য থাকে। আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যেটি হচ্ছে যে ভাববাচ্যের কর্তা অনেক সময় উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। যেমন এ পথে চলা যায় না, এবার ট্রেনে ওঠা হোক, কোথা থেকে আসা হচ্ছে। এই তিনটি বাক্যে কোনোটাতেই কিন্তু আসলে কর্তা নাই। আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, মূল ক্রিয়ার সাথে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। যেমন এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না, বা এ রাস্তা আমার চেনা নেই। শিক্ষার্থীরা, আমরা এখন বাচ্য পরিবর্তনে চলে যাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরের নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তিত করতে হলে যে নিয়মগুলো আমাদেরকে মানতে হয় সেক্ষেত্রে হচ্ছে কর্তায় তৃতীয়া বিভক্তি হবে, কর্মে প্রথম বা শূন্য বিভক্তি এবং ক্রিয়া কর্মের অনুসারী হতে হবে। কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কর্মবাচ্য হয় না। আরেকটা তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, কর্মবাচ্যের ক্রিয়া যদি অকর্মক হয় তাহলে সেক্ষেত্রে সেই বাক্যের কর্মবাচ্য হবে না। এখানে আমরা কতগুলো উদাহরণ এবার দেখে নিই। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করছি আমরা। কর্তৃবাচ্যে বলা হচ্ছে বিদ্বানকে সকলেই আদর করে, বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। খোদা তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, খোদা তাআলা কর্তৃক বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। মোবারক পুস্তক পাঠ করছে, মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে। এরপরে আমরা বলছি যে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে কর্তৃবাচ্যে ব্যবহৃত তৎসম মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এটি খুব গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য। বলা হচ্ছে কর্তৃবাচ্যে ব্যবহৃত তৎসম মিশ্র ক্রিয়ার বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি হয়, ক্রিয়া নাম পুরুষের হয়। উদাহরণগুলো দেখে নিই আমরা। কর্তৃবাচ্য থেকে আমরা ভাববাচ্যে রূপান্তর করছি। আমি যাব না, আমার যাওয়া হবে না। দ্বিতীয়টা হচ্ছে তুমি ঢাকা যাবে, তোমাকেই ঢাকা যেতে হবে। তৃতীয় বাক্যটা হচ্ছে
তোমরা কখন এলে, তোমাদের কখন আসা হলো। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখছি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের নিয়ম। তাহলে বলা হচ্ছে যে কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি প্রযুক্ত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয়। উদাহরণ আমরা দেখে নিচ্ছি। কর্মবাচ্যের বাক্যকে আমরা কর্তৃবাচ্যে রূপান্তর করছি। দস্যুদল কর্তৃক গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে। যেমন, কাজটা ভালো দেখায় না, বাঁশি বাজে এ মধুর লগনে, সুতি কাপড় অনেকদিন টেকে। আমরা এখানে 3টা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। শিক্ষার্থীরা, আমাদের বইয়ের যে অনুশীলনী আছে, অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করছি। প্রথম হচ্ছে যে এখানে একটি প্রশ্ন থাকবে এবং সেটির আলোকে 4টি অপশন থাকবে, বিকল্প থাকবে। আমাদের এখান থেকে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে নিতে হবে। কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি হয়? কর্মবাচ্যের কর্তার কোন বিভক্তি হয়? অপশন আছে প্রথমা, তৃতীয়া, দ্বিতীয়া, ষষ্ঠী। সঠিক উত্তর হচ্ছে তৃতীয়া। শিক্ষার্থীরা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমে আমরা দেখলাম কর্মবাচ্যের কর্তায় হয় তৃতীয় বিভক্তি, এবার আমরা দেখব ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়। বিকল্প হিসেবে আমাদের দেয়া আছে ষষ্ঠী, প্রথমা, দ্বিতীয়া, ষষ্ঠী বা দ্বিতীয়া। সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠী বা দ্বিতীয়া। শিক্ষার্থীরা, আমরা তৃতীয় প্রশ্নটা একটু দেখছি এবার। কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়? অপশন দেয়া আছে আমাদের ষষ্ঠী, শূন্য, দ্বিতীয়া, দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য। সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের চতুর্থ অপশনটি, অর্থাৎ দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি। শিক্ষার্থীরা, চতুর্থ প্রশ্নটা দেখছি আমরা। কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়? কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়? এখানে অপশন হিসেবে দেয়া আছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। কখনো প্রথমা, কখনো দ্বিতীয়া। সঠিক উত্তর হচ্ছে কখনো প্রথমা এবং কখনো দ্বিতীয়া। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? আমাদের এখানে দেয়া আছে কর্তায় দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া, করণে দ্বিতীয়া, অধিকরণে দ্বিতীয়া। আমাদের সঠিক উত্তর হচ্ছে কর্মে দ্বিতীয়া। শিক্ষার্থীরা, পরের প্রশ্ন হচ্ছে কর্তৃবাচ্যের ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয় না? সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক। সঠিক উত্তর হচ্ছে অকর্মক হলে। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। সেখানে আছে প্রশ্নটি ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তায় কোন বিভক্তি হয়? আমরা বাচ্য পরিবর্তনের যে নিয়মগুলো, সূত্রগুলো জেনেছি, সেখান থেকে এই প্রশ্নটা নেওয়া হচ্ছে যে ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে যদি আমরা রূপান্তর করতে যাই তখন কর্তায় কোন বিভক্তি হয়? অপশন হিসেবে আমাদের আছে দ্বিতীয়া, প্রথমা, তৃতীয়া এবং ষষ্ঠী। শিক্ষার্থীরা, সঠিক উত্তর হচ্ছে প্রথমা বিভক্তি হয়। করিম পুস্তক পাঠ করছে বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করতে হলে কি হবে? পুস্তক করিম কর্তৃক পাঠ হচ্ছে, করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, পুস্তক কর্তৃক করিম পঠিত হচ্ছে, করিম কর্তৃক পুস্তক পাঠ হচ্ছে। শিক্ষার্থীরা, সঠিক উত্তর হচ্ছে খতে আছে করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি শেষ প্রশ্ন, যেটি হচ্ছে তুমি কখন এলে। বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে কোনটি হবে? তোমার দ্বারা কখন আসা হলো, তুমি কখন আসা হলো, তুমি দ্বারা কখন আসা হলো, তোমার কখন আসা হলো। আমরা এটা সবাই আশা করি উত্তরটা দিতে পারবো। তোমার কখন আসা হলো, এটি হচ্ছে এখানে উত্তর। শিক্ষার্থীরা, আমাদের বইয়ে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা একটু উত্তরগুলো একটু করে নিচ্ছি। বাচ্য পরিবর্তন। প্রথমে আছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তর করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আলেকজান্ডার পারস্য দেশ জয় করেন। আমরা উত্তরটা দেখে নিচ্ছি। আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়। দ্বিতীয় বাক্যটা, মহাকবি ফেরদৌসী শাহনামা মহাকাব্য রচনা করেছেন। আমরা এটা করছি কর্মবাচ্যে হচ্ছে মহাকবি ফেরদৌসী কর্তৃক শাহনামা মহাকাব্য রচিত হয়েছে। শিকারী বাঘ মেরেছে, শিকারী কর্তৃক বাঘটি নিহত হয়েছে বা শিকারী কর্তৃক বাঘটি মারা হয়েছে। দুটো উত্তরই কিন্তু এখানে আমরা নিতে পারতাম। আমি বইটি পড়েছি, বইটি আমার দ্বারা পঠিত হয়েছে বা বইটি আমার পড়া হয়েছে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখছি বাচ্য পরিবর্তন, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর। প্রথম বাক্যটা হচ্ছে কাফেলা দস্যুদল দ্বারা আক্রান্ত হলো। এই বাক্যটাকে আমরা কর্তৃবাচ্য করছি, কাফেলাকে দস্যুদল আক্রমণ করলো। দ্বিতীয় বাক্য, স্থপতি ঈশারুমি তত্ত্বাবধানে তাজমহল নির্মিত হয়েছে। এটিকে আমরা কর্তৃবাচ্য করছি, স্থপতি ঈশারুমি তাজমহল নির্মাণ করেছেন। বেদব্যাস কর্তৃক মহাভারত রচিত হয়েছিল। বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন।
শিক্ষার্থীরা শেষ বাক্যটি আমরা দেখছি, পিতা কর্তৃক পুত্র বিতাড়িত হয়েছে। পিতা পুত্রকে তাড়িয়ে দিয়েছেন। এ পর্যায়ে আমরা দেখছি বাচ্য পরিবর্তন, কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে এবং ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর। আমি একাই যাব, আমাকে একাই যেতে হবে। এবার একখানা গান হোক, এবার তুমি একটা গান করো। আজ আর তোমার খাওয়া হবে না, আজ আর তুমি খাবে না। আমরা এ পর্যায়ে দেখছি বাচ্যের ব্যবহারে যদি ভুল থাকে সেটিকে আমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। যেমন পিতা কর্তৃক আমি একটি কলম দান করা হইয়াছি, এখানে কি কি ভুল আছে? পিতা কর্তৃক আমাকে একটি কলম দান করা হইয়াছে, এখানে পিতা কর্তৃক আমি একটি কলম দান করা হইয়াছি, এখানে আসলে যে ভুলটা আছে সেই ভুলটাকে আমরা শুদ্ধ করে নিলাম যে পিতা কর্তৃক আমাকে একটি কলম দান করা হইয়াছে। দ্বিতীয় বাক্যে আমরা দেখছি আজি নিঝুম রাতে কে বাঁশি বাজে, আজি নিঝুম রাতে কে বাঁশি বাজায়। আজি নিঝুম রাতে কে বাঁশি বাজে, এটা শুনতেই আসলে কেমন লাগছে, তাহলে হচ্ছে কি বাঁশি বাজায়, কে বাঁশি বাজায়। তৃতীয় বাক্যটি হচ্ছে তোমার যাওয়া হোক আমি যাওয়া হবে না, এটু কানে খুব লাগে, তার মানে এখানেও আসলে ভুল আছে, তোমার যাওয়া হোক আমার যাওয়া হইবে না। আমরা আরো দেখছি বাচ্চার ব্যবহারে ভুল থাকলে শুদ্ধ করে লেখার বিষয়টি আরো রয়েছে। ছাত্রগণ তোমাদিগ কর্তৃক ব্যাকরণের পাঠ শোনা হোক, ছাত্রগণ তোমাদিগ কর্তৃক ব্যাকরণের পাঠ শোনা হোক। পরে বাক্যটা আমরা দেখছি শাসন করা তাকেই সাজে সোহাগ করে যে, তাহলে কি হচ্ছে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। শিক্ষার্থীরা তাহলে এই বাচ্য বা বাচ্য পরিবর্তনের নিয়মের যে অধ্যায়টি বা পরিচ্ছেদটি আমরা পড়লাম সেখান থেকে কিছু নমুনা বহু নির্বাচনী প্রশ্ন, আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে সেগুলো নিয়ে আমরা একটু দেখছি। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলে? উক্তি, বাচ্য, ভাষান্তর, বিভক্তি। শিক্ষার্থীরা সঠিক উত্তর হচ্ছে বাচ্য। বাচ্য কত প্রকার? এখানে আছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তাহলে আমরা সঠিক উত্তরটি দেখে নিই যে বাচ্য হচ্ছে 3 প্রকার। শিক্ষার্থীরা আমরা তৃতীয় প্রশ্নটি একটু দেখছি। যে বাক্যের কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়া কর্তার অনুসরণ করে তাকে বলে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। সঠিক উত্তর হচ্ছে কর্তৃবাচ্য। শিক্ষার্থীরা পরের প্রশ্নটি হচ্ছে দস্যু দল গৃহটি লুণ্ঠন করেছে, এটি কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? 4টি বিকল্প আমাদের আছে, সঠিক হচ্ছে এখানে কর্তৃবাচ্য। শিক্ষার্থীরা আমরা 5 নম্বর প্রশ্নটা একটু দেখছি। 5 নম্বর প্রশ্নে আছে কর্মবাচ্যে বাক্যে কর্মে কোন বিভক্তি প্রয়োগ হয়? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। সঠিক উত্তরটি এখানে দেয়াই আছে, প্রথমা বিভক্তি প্রযুক্ত হয়। কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে? কোন বাচ্যের ক্রিয়া যদি অকর্মক হয় তাকে কোন বাচ্য বলে? কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। শিক্ষার্থীরা এখানে সঠিক উত্তর হচ্ছে ভাববাচ্য। এ পর্যায়ে আমরা দেখছি আরো একটি প্রশ্ন, বিদ্বানকে সকলে সম্মান করে, বাক্যটি কর্মবাচ্যে কি হবে? 4টি অপশন আছে আমাদের। সকল কর্তৃক বিদ্বান সম্মান হন, বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন, সকলের দ্বারা বিদ্বান সম্মান প্রাপ্ত হন, বিদ্বান সকলের দ্বারা সম্মান হন। সঠিক উত্তর হচ্ছে বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন। আরেকটি প্রশ্ন আমাদের জন্য রয়েছে, ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? ভাববাচ্যের ক্রিয়া উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ নাকি প্রথম পুরুষ? শিক্ষার্থীরা সঠিক উত্তর হচ্ছে প্রথম পুরুষের হয়। ভাববাচ্যের ক্রিয়া সর্বদা প্রথম পুরুষের হয়, এটা আমরা কিন্তু আমাদের আগেই দেখেছি। 9 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখছি, যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে তাকে কোন বাচ্যের বাক্য বলে? কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মপ্রবচনীয় অব্যয় নাকি কর্মকর্তৃবাচ্য? শিক্ষার্থীরা সঠিক উত্তর হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আরো একটি প্রশ্ন আছে, বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? একটা বাক্য দেয়া আছে, এটি কোন বাচ্যের উদাহরণ? আমাদেরকে বলতে হচ্ছে কর্মকর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য নাকি ভাববাচ্য। শিক্ষার্থীরা এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। শিক্ষার্থীরা আজকের এই পাঠ থেকে আমরা যা যা শিখেছি তা হচ্ছে বাচ্য কাকে বলে, বাচ্যের প্রকারভেদ এবং বাচ্য পরিবর্তনের যে নিয়ম বা সূত্র আছে সেগুলো সম্পর্কে। শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের প্রেক্ষিতে তোমাদের জন্য ছোট্ট একটু বাড়ির কাজ থাকছে, সেটা হচ্ছে কর্তৃবাচ্য কাকে বলে, কর্মবাচ্য কাকে বলে, কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মধ্যকার মৌলিক যে পার্থক্যগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু লিখতে হবে। শিক্ষার্থীরা এই বাড়ির কাজটি তোমরা তোমাদের বিষয় খাতায় করে রাখবে এবং যখন আমাদের বিদ্যালয় খুলবে
যখন এই করোনাকালীন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হয়ে বিদ্যালয়ে যাব, তখন এই খাতাটি তোমরা তোমাদের শ্রেণীর শিক্ষককে দেখাবে বা বিষয় শিক্ষককে দেখাবে। তিনি এটি দেখবেন, মূল্যায়ন করবেন এবং এটার জন্য তোমাকে নম্বর প্রদান করবেন। শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাছে উপভোগ্য হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ধন্যবাদ সবাইকে।